একটি গ্রামে একটি বড় ভয়ানক শাকচুন্নির আতঙ্ক ছিল। শাকচুন্নি যখনও গ্রামে আসত, সব গ্রামবাসীরা ভয়ে দরজা বন্ধ করে নিত, কারণ শাকচুন্নি পুয়াতি ছিল আর ও মানুষের রক্ত আর মাংস খোঁজ করত। এই জন্য গ্রামের লোকেরা ওকে খুব ভয় পেত। এ কি, আজকে আবার আমার আসতেই এরা সবাই ঘরের দরজা বন্ধ করে নিল। যদি এমনই চলতে থাকলো তো আমি নিজের বাচ্চাটাকে কি খাওয়াবো? আমাকে তাড়াতাড়ি কিছু ভাবতে হবে। এখানে তো কিছুই পাওয়া যাচ্ছে না, আর আমার খিদে অনেক জোরে পেয়েছে। কি খাই? পেয়ে গেলাম খাবার। শাকচুন্নি, তুমি আমাকে খেয়ে ফেলবে না তো? আমাকে কি পাগল ভেবেছিস যে আমি নিজের সামনে এত বড় খাবার ছেড়ে দিই? গত 5 দিন ধরে আমি কিছুই খাইনি, আর আজ যখন শিকার পেয়েছি তখন আমি আকে খেয়েই ছাড়বো। দেখো শাকচুন্নি, আমার স্ত্রী গর্ভবতী, আমার যদি কিছু হয়ে যায় তো আর বাঁচতে পারবে না। চল, ঠিক আছে, আমি তোকে যেতে দিচ্ছি। আমি জানি মা হওয়া কত বড় কাজ। শাকচুন্নিকে এত নম্র মেজাজে দেখে পবনের শাকচুন্নির ওপর অনেক দয়া এসে গেল, কারণ ও পুয়াতি ছিল। এই জন্য ও বলল, কিন্তু তুমি তো 5 দিন ধরে কিচ্ছু খাওনি, তুমি কি করে থাকবে? আমাকে কিছু না কিছু তো দেখতেই হবে। খিদে তো আমারও অনেক জোরে লেগেছে। তুমি আমার বাড়িতে চলো, আমি তোমাকে কিছু খাইয়ে দেব। কিন্তু তোর বউ আমাকে দেখে ভয় পেয়ে যাবে। হ্যাঁ, সেটা ঠিক কথা, কিন্তু তোমারও তো খিদে পেয়েছে। তুমি আমাকে প্রাণে না মেরে আমার উপরে অনেক বড় উপকার করেছো। আমি তোমার জন্য কিছু করতে চাই। খিদেও জানি না কি কি করিয়ে দেয়। একটা কাজ করছি, আমি নিজের রূপ বদলে নিচ্ছি, তারপর তো আমাকে কেউ চিনতেই পারবে না। হ্যাঁ, এটা ঠিক হবে। এটা বলে শাকচুন্নি নিজের রূপ পাল্টে নিল, আর ও সাধারণ মানুষের মতোই দেখতে লাগছিল। তারপর পবন ওই শাকচুন্নিকে নিজের বাড়ি নিয়ে গেল। বাড়ি পৌঁছে ও নিজের বউকে বলল, দেখো মালতী, এ হলো আমার বন্ধুর স্ত্রী, আর এও মা হতে চলেছে। এখন আমার বন্ধু কোথাও বাইরে গেছে, আর এর দায়িত্ব আমাদের দুজনের উপরে দিয়ে গেছে। সেই জন্য আমাদের দুজনকার এর খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আমি নিজের সাথে এনারও খেয়াল রাখবো। তাড়াতাড়ি খাবার তৈরি করে নাও, এর খুব জোরে খিদে পেয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই। শোনো, খাবার একটু বেশি করে বানিও। ও, আমি একটু বেশি খাবার খাই। সেটার চিন্তা করবেন না, আমাকে চাই খালি পেটে থাকতে হোক, আমি আপনার পেট খালি থাকতে দেব না। কিছুক্ষণ পর মালতী সবার জন্য রান্না করে নিল, যার পর সবাই খাবার খেতে বসে গেল। মালতী আগে শাকচুন্নিকে খাবার দিল। খাবার পেতেই শাকচুন্নি খাবারের উপর লাফিয়ে পড়ল আর তাড়াতাড়ি খাবার খেল। বাহ, মজাই এসে গেছে। যদি এইভাবেই খেতে থাকে তো মালতীর খুব একটা সময় লাগবে না এর সত্যতা জেনে নিতে। আরে শাকচুন্নি, মানুষের মতো দেখতে লাগছো, সেইভাবেই তো খাবার খাও। মজাই এসে গেছে। কত সুস্বাদু খাবার করেছো। একটু আরো পাবো? হ্যাঁ হ্যাঁ, কেন না। বাহ, এত সুস্বাদু খাবার আমি কখনো খাইনি। তোমার হাতে তো জাদু আছে মালতী দি। এ তো এমন ভাবে খাচ্ছে যেন কোনো শাকচুন্নি খায়। এমন কিছু নয়, ওর খুব খিদে পেয়েছিল না, সেই জন্য এইভাবে খাচ্ছে। আরে বাবা, তো আমি কোথায় এনাকে আসল শাকচুন্নি বলছি? তুমিও না। আমি জানি যখন মেয়েরা পুয়াতি হয় তখন খিদের চোটে ওদের কিছুই দেখা যায় না, শুধু খাবারটাই দেখে। আর একটু পাবো কি? হ্যাঁ হ্যাঁ, কেন না। খাবার তো শেষ হয়ে গেছে, এবার কি করব? মনে হচ্ছে আজ রাতে না খেয়ে শুয়ে পড়তে হবে। আমারও এটাই লাগছে। সেই রাত্রে মালতী আর পবন খাবার না খেয়ে ঘুমিয়ে পড়ল, আর শাকচুন্নি বহুদিন পর পেট ভরে খাবার খেল, যেটা খেয়ে সে অনেক খুশি ছিল। পরের দিন সকালে মালতী আবার থেকে ঘরের কাজে লেগে গেল, যেটা দেখে শাকচুন্নি বলল,
মালতীদি, যদি আপনার কোনো রকমের কোনো সাহায্যের দরকার হয় তাহলে আমি আপনার সাহায্য করতে পারি। আরে না না, আপনি তো আমাদের অতিথি, আমি আপনার থেকে কাজ কি করে করাতে পারি? কিন্তু তোমারও তো সাহায্যের প্রয়োজন, মা তো তুমিও হতে চলেছ। আরে কিছু হয় না, আমি নিজেই সব কাজ করে নেব। এটা বলে মালতী কাজে লেগে গেল। ওখানে অন্যদিকে পবন এই কথাটি একেবারে জানত না যে যেই রাতে সে শাকচুন্নিকে রূপ পাল্টে নিজের ঘরে নিয়ে যাচ্ছিল সেই সময় একটি লোক ওদের দেখে নিয়েছিল, যার পর ও সোজা মালতীর কাছে গিয়ে শাকচুন্নির সত্যিটা বলতে পৌঁছে গেল। মালতী দেবী বাড়িতে আছেন? হ্যাঁ বলুন। আগে আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলুন। ওই যে আপনার বাড়িতে একজন মহিলা আছে না, ও একজন শাকচুন্নি। কি বলছেন আপনি? আগে গতকালই আমি আপনার স্বামীকে ওর সাথে দেখেছিলাম। তুমি কত বাজে কথা বলছো? আমার বর এমন করতেই পারে না, তাও তখন যখন আমি এমন অবস্থায় আছি। চুপচাপ এখান থেকে চলে যাও। আরে আমি সত্যি কথা বলছি, আমার কথার উপরে বিশ্বাস করুন। আরে শাকচুন্নি, শাকচুন্নি, আরে পালাও রে পালাও। কি হলো মালতী? এই শাকচুন্নি কাকে বলছিল? তোমাকে। আরে ভয় পেও না, তুমি সত্যি কোনো শাকচুন্নি থোড়েই। আমাকে তো কোনো পাগল মনে হচ্ছিল, তুমি বেশি ভেবো না, আমি ওকে তাড়িয়ে দিয়েছি। মালতী সেই লোকের কথায় বিশ্বাস করল না আর কাজ করতে চলে গেল। এইভাবেই অনেক দিন পেরিয়ে গেল। মালতী শাকচুন্নির আসল রূপটা না জেনে, কিন্তু একদিন, কত দিন হয়ে গেল আমি নিজের আসল রূপে আসিনি। মালতী নিচে আছে, তো কেন না আমি নিজের আসল রূপে এসে যাই। আরে বাহ, মজাই এসে গেল। এই নাও দিদি, দুধ খেয়ে নাও। শাকচুন্নি, শাকচুন্নি, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। না না, আমাকে ভয় পেও না, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। সব ঠিক তো আছে না ডাক্তার? আই এম ভেরি সরি, এখন আপনার বাচ্চা এই পৃথিবীতে আর বেঁচে নেই। কি? আরে এখন আমি কি করব? আমরা কতদিন ধরে এই বাচ্চার জন্য অপেক্ষা করছিলাম। এইসব আমার কারণে হয়েছে, আমি হলাম এটার জড়। আমি এখন কারোর সাথে কথা বলবো না, তুমি এখান থেকে চলে যাও। আরে আরে এনার কি হলো? এনাকে তাড়াতাড়ি এমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে চলো। অভিনন্দন, মেয়ে হয়েছে। আমি ভেতরে যাব না, তুমি যাবে তো যাও। ওর জন্য আমার বাচ্চা মারা গেছে, আমি ওকে কখনো ক্ষমা করব না। মালতী, এই দেখো, শাকচুন্নি আমাদের কত বড় একটা উপকার করেছে। তোমরা দুজনে আমাকে নিজের ঘরে রেখে অনেক বড় উপকার করেছো। মালতী মন দিয়ে আমার আর আমার বাচ্চার দেখাশোনা করেছে। এবার যখন আমার জন্য ওর জগৎ খারাপ হয়ে গেছে, এটাকে ঠিক করাও আমারই কাজ। আমি নিজের বাচ্চা তোমাদের দিয়ে যাচ্ছি, চিন্তা করো না। একে একটি শাকচুন্নি জন্ম দিয়েছে, কিন্তু একটি মানুষের বাচ্চা। এর বাবা একটা মানুষ ছিল। ব্যাস, এর খেয়াল রেখো আর আমাকে ক্ষমা করে দিও। আমি ওই শাকচুন্নিকে কত ভুল বুঝলাম, কিন্তু ও কত ভালো ছিল। এইভাবে শাকচুন্নি নিজের বাচ্চা মালতী আর পবনকে দিয়ে দিল। ওই বলে না যে ভালো কাজের ফল ভালোই হয়। কোনো এক গ্রামে একটা বড় খুব ঘন জঙ্গল ছিল, যেখানে একটা উড়ন্ত ভুতুড়ে মাথার আতঙ্ক ছিল। ওই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে সবাই খুব ভয় পেত। সন্ধে হতেই ওই জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সাহস কারোরই হতো না। ওই গ্রামের রামু নামের একটি লোক ছিল,
যে ওই গ্রামেরই এক বন্ধকি মহাজনের বাড়িতে কাজ করত। মহাজন আর তার স্ত্রী রামুর উপরে খুব অত্যাচার করত। রামু অল্প কিছুক্ষণের জন্য একটু বিশ্রাম নিতে পারত না। একদিন রামু নিজের কাজ শেষ করে একটু বসেছিল, ঠিক তখনই ওর গিন্নিমা ওখানে আসলো আর ওকে বলতে লাগলো, দেখ রামু, এত ফাঁকিবাজি ভালো না, ফাঁক পেলেই শুধু আরাম করা, নবাব কোথাকার। আগে আগে আমি সব কাজ সেরে এখনই আসলাম। আচ্ছা, তাহলে তুই আমার মুখে মুখে তর্ক করবি? বেশি কথা বললে এই মাসের মাইনে আমি তোকে দেব না, বুঝেছিস? না না গিন্নিমা, আমাকে ক্ষমা করে দিন। আমি এখন থেকে সেটাই করব যেটা আপনি বলবেন। ঠিক আছে, এখন শোন, জঙ্গলের ওই পারে একটা খুব বড় মেলা বসেছে। ওখানে গিয়ে তুই আমার জন্য কিছু সুস্বাদু মুখরোচক খাবার নিয়ে আয়। কিন্তু গিন্নিমা, এখনই? হ্যাঁ, এখনই তুই যাবি, নয়তো কি যখন মেলা শেষ হয়ে যাবে তখন তুই আমার জন্য খাবার আনবি? গাধা কোথাকার। কিন্তু গিন্নিমা, এখন সন্ধে হয়ে এসেছে। আপনি তো সবটাই জানেন যে জঙ্গলের রাস্তা কতটা ভয়ঙ্কর হয়ে যায়। আচ্ছা, তো শুধু তোর জন্যই ভয়ঙ্কর? চুপচাপ যেটা বললাম সেটাই কর। রামুকে তার গিন্নিমার কথা শুনতেই হলো আর ও মেলাতে যাওয়ার জন্য রওনা হলো। যেভাবেই হোক সে তো মেলাতে পৌঁছে গিয়েছিল, কিন্তু মেলা থেকে জিনিসপত্র নিয়ে আসার সময় সন্ধে হয়ে গিয়েছিল। রামুর অবস্থাও তখন খুব খারাপ হতে লাগলো। রামু ভগবানের নাম করতে করতে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছিল। জয় হনুমান, জয় বজরংবলী, জয় হনুমান, আমাকে রক্ষা করো প্রভু। যদি ওই উড়ন্ত ভুতুড়ে মাথা আমাকে ধরে ফেলে তাহলে আমার অবস্থা তো খুব খারাপ হয়ে যাবে। নিজের সঙ্গে কথা বলতে বলতে রামু হাঁটছিল, ঠিক তখনই পিছন থেকে একটা আওয়াজ শুনতে পেল। কি ব্যাপার, আজ শিকারী নিজে থেকেই আমার কাছে হেঁটে এসেছে। আজ তো খুবই মজা হবে। রামু যখনই পিছন ফিরে তাকালো তখনই তার চক্ষু ছানা বড়া হয়ে গেল। নিজের সামনে উড়ন্ত ভুতুড়ে মাথাটাকে দেখে রামু ভীষণ ঘাবড়ে গেল আর বলল, আরে ভূত মশাই, দয়া করে আমাকে ছেড়ে দিন। যদি আমি তাড়াতাড়ি ঘরে না যাই তাহলে আমার গিন্নিমা আমাকে খুব মারবেন। আচ্ছা, তাহলে তোর গিন্নিমা এতটাই খারাপ? হ্যাঁ, উনি খুবই ভয়ঙ্কর। যখন উনি চিৎকার করেন তখন পুরো বাড়ি নিজের মাথায় তুলে নেন। তাহলে তো এই রকম শাকচুন্নিকে ভয় দেখাতে আমার খুব মজা হবে। মানে আপনি আমার গিন্নিমাকে ভয় দেখাবেন? হ্যাঁ, অনেক দিন ধরে আমি কাউকে মজা দেখাইনি। আপনি আমাকে খাবেন না তো? আমি তোমাকে খাবো কি করে? আমার তো কোনো শরীরই নেই। তাহলে আপনি কি করেন এই জঙ্গলে? আমি তো শুধু আমার সময় কাটানোর জন্য তোমার মতন মানুষদের ভয় দেখাই। কিন্তু আপনি তো আমাকে সাহায্য করছেন। সাহায্যই ধরো, কিন্তু ওই শাকচুন্নি গিন্নিমাকে ভয় দেখাতে আমার খুব মজা হবে। তুমি চিন্তা করো না, আমি ওকে এমন মজা দেখাবো যে ও সারা জীবন মনে রাখবে। কিন্তু কিভাবে? তোমার শরীরের ভেতরে ঢুকে। এই কথা বলেই উড়ন্ত ভুতুড়ে মাথা রামুর শরীরের মধ্যে মিলিয়ে গেল। তারপর রামু নিজের গিন্নিমার বাড়ির দিকে যেতে লাগলো। সে ঘরে গিয়ে সোজা শুয়ে পড়ল। সকাল হয়ে যাওয়ার পরেও রামুকে উঠতে না দেখে তার গিন্নিমা ওখানে গেল আর বলল,
ওহো, খুব তো আরাম করা হচ্ছে দেখছি। আমার জিনিসপত্রগুলো কই? এই শুনে রামু ঘুম থেকে উঠে পড়ল, কিন্তু রামুর চোখ দুটো লাল দেখে গিন্নিমা ভয় পেয়ে গেল আর বলল, আরে তোর এই চোখ দুটো এত লাল হয়ে আছে কেন? নিশ্চয় তোর কাজ না করার এটা কোনো নতুন বাহানা। তুই আমার ঘুম নষ্ট করে ভালো করলি না শাকচুন্নি। আমি তোকে ছাড়বো না। কি আরামেই না ঘুমাচ্ছিলাম আমি, আর তুই তোর ভয়ঙ্কর আওয়াজে ডেকে আমাকে জাগিয়ে দিলি। আরে রে, আজকাল খুব তর্ক করছিস দেখছি। দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। এই বলে সে রামুকে মারার জন্য একটা লাঠি নিয়ে আসলো। ও যখনই রামুকে মারতে গেল, তখনই রামু লাঠিটা ধরে ফেলল, আর তারপর সে গিন্নিমাকেই মারতে শুরু করলো। এই দেখে গিন্নিমা বলল, হে ভগবান, এটা কি করে সম্ভব হলো? ওর এত সাহস কি করে হয়ে গেল যে ও আমার গায়ে হাত তোলে? হে ভগবান, ওগো শুনছো? এদিকে এসো। স্ত্রীর আওয়াজ শুনে মহাজন ঘরের ভিতরে আসলো, আর রামুকে ওরকম করতে দেখে সেও হতবাক হয়ে গেল। আরে তুমি কি দেখছো? কিছু তো একটা করো, নয়তো এ আমাকে মেরে ফেলবে। ভালোই হবে এই শাকচুন্নিটা মরে গেলে। কি বললে তুমি? আরে না না, কিছু না। এই বলে মহাজন তার স্ত্রীকে বাঁচাতে গেল, কিন্তু রামু তাকেও মারতে লাগলো। এই দেখে গিন্নিমা বলে, মনে হচ্ছে এর মধ্যে ওই জঙ্গলের ভূতটা ঢুকে গেছে। এখান থেকে পালাও, নয়তো এ আমাদের ছাড়বে না। এই বলে দুজনেই ঘর থেকে বাইরে চলে যায়, আর বাইরে গিয়ে সবাইকে রামুর ভিতরে থাকা উড়ন্ত ভুতুড়ে মাথার আত্মার কথা বলে। এই শুনে গ্রামবাসীরা খুব চিন্তিত হয়ে পড়ল, আর রামুকে দেখার জন্য তারা মহাজনের বাড়িতে যায়। রামুর লাল লাল চোখ দেখে সবাই ভয় পেয়ে যায়। তখনই রামু বলে, তোমাদের সবার ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি তো এই শাকচুন্নিকে মারার জন্য এখানে এসেছি। এর জন্য রামু সব সময় দুঃখী থাকে। আমি এই মহিলাকে ছাড়বো না। এই নিরীহ রামুর ওপর খুবই অত্যাচার করে। আরে শোনো, তোমরা এই ভূতের কাছে ক্ষমা চেয়ে নাও, নয়তো এই রামুর মধ্যে থেকে তোমাদের ছাড়বে না। ভূত মশাই, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। দয়া করে রামুর শরীরের ভিতর থেকে বেরিয়ে যাও। আমি আর কখনো রামুকে বিরক্ত করব না। যদি আমার বেরিয়ে যাওয়ার পরও তুই একে বিরক্ত করিস, তাহলে দেখে নিস। না না, আমি একে কখনো মারব না, এটা আমি প্রতিজ্ঞা করলাম। গিন্নিমা এই কথা দেওয়ায় ভূত রামুর শরীর ছেড়ে বাইরে বেরিয়ে আসলো আর বলল, আমি এইবারের মতন তোকে ছেড়ে দিলাম, কিন্তু তুই যদি কখনোই নিরীহ রামুকে বিরক্ত করার চেষ্টাও করিস, তাহলে আমি এখানে আবার ফিরে আসব। এই বলে উড়ন্ত ভুতুড়ে মাথা ওখান থেকে চলে যায়। ওই দিনের পর থেকে গিন্নিমা রামুকে কখনো বিরক্ত করত না, আর রামু আনন্দে থাকতে লাগলো।